হাজিরার পিপলস ব্লাড ব্যাংক সেখানে বন্ধ করে দেওয়া হলো সমস্ত পরিষেবা। রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ সমস্ত পরিষেবা সেখানে বন্ধ থাকবে। স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছিল আজকে পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন। সন্দীপ, অভিযোগ কি ছিল, কি পদক্ষেপ সরকারের তরফে নেওয়া হলো, স্বাস্থ্য ভবনের তরফে নেওয়া হলো? দেখো, সরকারের তরফে স্বাস্থ্য ভবনের তরফে অত্যন্ত কঠিন এবং কঠোর পদক্ষেপ নেওয়া হলো। গতকাল এই যে 2 ঘন্টা ধরে তারা তল্লাশি অভিযান চালান হাজিরার পিপলস ব্লাড ব্যাংকে, তারপরে যে পদক্ষেপ স্বাস্থ্য ভবনের তরফ থেকে নেওয়া হয়েছে তা পিপলস ব্লাড ব্যাংকে জানিয়ে দেওয়া হয়েছে যে সব রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প বন্ধ রাখতে হবে, কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করা যাবে না। এখানেই শেষ নয়, আমরা দেখেছিলাম এ ধরনের অর্ডার এর আগে 11টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে বলবৎ করা হয়েছিল। বলা হয়েছিল যে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ বন্ধ রাখতে হবে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। কিন্তু পিপলস ব্লাড ব্যাংকের ক্ষেত্রে যেটা বাড়তি যে নির্দেশটি দেওয়া হলো তাতে বলা হলো যে শুধু রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহই বন্ধ নয়, তার পাশাপাশি কেউ যদি এসে রক্ত দিতে চান, অর্থাৎ ইন হাউস কালেকশন, যেটা এর আগে বলা হয়নি অন্য ব্লাড ব্যাংকে, ছাড় দেওয়া হয়েছিল, পিপলস ব্লাড ব্যাংকের ক্ষেত্রে বলে দেওয়া হলো যে ইন হাউস ব্লাড কালেকশনও করা যাবে না। অর্থাৎ বাইরে থেকে রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে আনা যাবে না এবং ইন হাউস কালেকশনও বন্ধ রাখতে হবে। কেন ইন হাউস কালেকশন বন্ধ রাখতে হবে? তার কারণ ইন হাউস কালেকশন করার মতো কোনো পরিকাঠামো এই ব্লাড ব্যাংকে চোখে পড়েনি, এমনটাই উল্লেখ করা হয়েছে এই নির্দেশনামায় স্বাস্থ্য ভবনের তরফে। আমরা দেখেছি গতকাল যখন স্বাস্থ্য ভবনের আধিকারিকরা হানা দেন তখন অব্যবস্থা নিয়ে তারা রীতিমতো সরব হয়েছিলেন। সংকীর্ণ সরু সিঁড়ি দিয়ে রক্তদাতাদের ওপরে উঠতে হচ্ছে, সেখানে রক্ত কালেকশনের কোনো পরিকাঠামো নেই। যেখানে ফ্রিজারে রক্ত রাখা হচ্ছে সেখানে প্রচুর শয়ে শয়ে হাজার হাজার রক্তের পাউচ ঠেসে রাখা রয়েছে একটা একেবারে, মানে পরিকাঠামোর অভাব থেকে শুরু করে অব্যবস্থা, এমনকি এই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ রয়েছে। আমি শুরুতেই ডক্টর অজয় সরকারের কাছে আসবো। ডক্টর সরকার, কলকাতা শহরের বুকে এইভাবে যে রমরমিয়ে রক্ত পাচার চক্র চলছে, এটা কখনো টের পেয়েছিলেন? না, এটা আমরা আগে কখনো বুঝতে পারিনি, কিন্তু এটা একটা ভয়াবহ জিনিস চলছে এখন বুঝতে পারছি। এবং আমরা এটা অনুভব করেছি অনেক ক্ষেত্রে পেশেন্টদের ব্লাড বা ব্লাড জাতীয় প্রোডাক্ট ট্রান্সফিউশনের পরে তাদের কিছু রোগ দেখা গেছে, যেরকম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হ্যাঁ, অনেক কিছু ইনফেক্টিভ ডিজিজ যেগুলো ইউজুয়ালি ব্লাড বর্ন হয়। তখন আমরা অবাক হয়ে হিস্ট্রি নিয়ে জানতে পারি যে তাদের কোনো এক সময় ব্লাড দেওয়া হয়েছিল, কিন্তু কোন ব্যাংক কি এগুলো তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখন বোঝা যাচ্ছে যে এইসব ব্লাড ব্যাংকগুলো থেকেই এদের ইনফেকশনটা প্রবাবলি ঢুকে গেছে। এখন ব্লাডের স্কেয়ারসিটি সব জায়গায় আছে, বিভিন্ন সরকারি জায়গায় ব্লাড অনেক সময় পাওয়াই যায় না, তখন মানুষ চাপে পড়ে এইসব ব্লাড ব্যাংকের কাছে চলে যায়, কারণ আমরাও প্রেসারাইজ করি যে ইমিডিয়েট ব্লাড জোগাড় করে আনুন, আর সেই ক্ষেত্রে তারা এইসব প্রাইভেট ব্যাংকগুলো থেকে আনে। কিন্তু তাদের ইনফ্রাস্ট্রাকচারটা যে এত খারাপ এটা আগে জানা ছিল না, এখন তো একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার এটাও ঘটনা যে ব্লাড আমাদের প্রয়োজন, প্রচুর ব্লাড লাগে এবং ব্লাড প্রোডাক্ট বিভিন্ন কারণে, এবং এই ব্লাড ব্যাংকগুলো বন্ধ হলে তখন আরও স্কেয়ারসিটিটাও বেড়ে যাবে। এইখানে আমার মনে হয় সরকারের একটা চাপ দিয়ে প্রত্যেকটা জায়গায় ব্লাড ব্যাংকের যে ইনফ্রাস্ট্রাকচার দেখা উচিত এবং মনিটর করা উচিত, এবং ব্লাড ব্যাংকটা সঠিক ওয়েতে পরিচালনা করার, যেরকম প্রাইভেট এবং পাবলিক দুটোতেই একটা সরকারের চেক প্রসেস থাকা উচিত। নিঃসন্দেহে আমি বলছি, এই নিঃসন্দেহে সরকার কোমর বেঁধে নামছে এবং কড়া পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি এই ছবিগুলো আমরা দেখতে অভ্যস্ত যে ধরুন মুমূর্ষু রোগীর তার ইমিডিয়েট রক্তের প্রয়োজন, সেই রক্ত সংগ্রহের জন্য একের পর এক ব্লাড ব্যাংকে জুতো শুকতলা খুইয়ে তার পরিবারের সদস্যদের দৌড়তে আমরা দেখেছি। এখন এই রকম আজকে এই কালোবাজারি বা পাচারের অভিযোগে পরপর বন্ধ হচ্ছে, খুব ভালো পদক্ষেপ, কিন্তু তার পাশাপাশি এই সমস্যা কি আরও প্রকট হয়ে যাবে না? এই উদ্বেগটা আরও বাড়ছে, যেটা এইবারে ছবিটা আপনাদের সামনে রাখবো, যেটা স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন করেছেন এবং তারপরই পূর্ব মেদিনীপুরের ছবিটা একবার দেখুন। 28টা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদের লাইসেন্স নেই এবং সেই লাইসেন্স না থাকার জন্য স্বাস্থ্যমন্ত্রী নির্দেশ এদের বন্ধ করে দেওয়া হয়েছে পরিষেবা। সেখানে নন্দীগ্রাম রয়েছে, খেজুরি রয়েছে, কাঁথি, চণ্ডীপুর সহ এই পূর্ব মেদিনীপুর জেলার এরকম 28টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যে অ্যাক্ট রয়েছে তা না মানার কারণেই ব্যবস্থা। এখন প্রশ্ন হচ্ছে, যেটা নিয়ে আমি ডক্টর বণিকের কাছে আসবো, এক তো হচ্ছে এই ব্লাড ব্যাংকের বিষয় এবং দ্বিতীয়ত হচ্ছে ডক্টর বণিক যেটা উদ্বেগের জায়গা, ধরুন এই 28টা, একটা জেলাতে 28টা হলে গোটা রাজ্যে 23টা জেলায় কতগুলো দাঁড়াবে আমরা সংখ্যাটা সহজেই কল্পনা করতে পারি। তার মানে এইগুলো আইন না মেনে চলছিল। এবার এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে ধরুন যে রিপোর্টগুলো আসছিল সেই রিপোর্টগুলো কতটা সঠিক এবারে প্রশ্ন উঠতে শুরু করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই তো আপনারা চিকিৎসকেরা ট্রিটমেন্ট করেছেন, ফলে আজকে যদি তাদের কোনো ক্ষতি হয় সেই সমস্ত রোগীদের, এই ডায়াগনস্টিক সেন্টারগুলো এদের নজরদারি দায়িত্বে যারা রয়েছেন এবং যারা এগুলো চালাচ্ছিলেন তারা কেন রেসপন্সিবল হবেন না? আসলে সংবিধান আমাদের স্বাস্থ্যের অধিকারকে স্বীকৃতি না দিলেও অন্তত সুপ্রিম কোর্ট আমাদের নিরাপদ রক্ত পাওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করার কথা বলেছিল। কিন্তু আসলে ভেতরেই ভূত, সর্ষের ভেতরেই ভূত। আমি যদি বলি যে স্টেট ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল, তার চেয়ারম্যানকে, তিনি ফেড কালচারের সময় তো স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ছিলেন, আজও বহাল তবিয়তে সেখানে রয়ে গেছেন। মেম্বার সেক্রেটারিকে ওই স্টেট এইড কনসোল সোসাইটির যিনি পিডি, তিনি হচ্ছেন গিয়ে মেম্বার সেক্রেটারি, তিনিও বহাল তবিয়তে আছেন। অর্থাৎ কিনা যারা দেখবার কথা, যারা মনিটর করার কথা, সুপারভাইজার কথা, সেখান থেকে শুরু করে এই কাজগুলো যারা মাঠে ঘাটে গিয়ে দেখবেন, অর্থাৎ কিনা যে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ, যে ইন্সপেক্টর ড্রাগ কন্ট্রোলের অফিস থেকে, স্বাস্থ্য দপ্তরের এইড কন্ট্রোল সোসাইটি থেকে নিয়োজিত হওয়ার কথা, তারা কি সবাই সব জায়গায় আছেন? নাই। সেই কারণেতেই ফাঁক ফোকর গলিয়ে শুধুমাত্র ব্লাড সেন্টার না, ডায়াগনস্টিক সেন্টারগুলোরও রমরমা বাজার। আমরা জানি, একটু আগে আপনাদের প্রতিনিধির মারফত জানলাম যেভাবে সংরক্ষণ করে রাখা হচ্ছে। কালেকশন কারা করছেন ইতিমধ্যে প্রমাণিত। আমরা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং অন্যান্য চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে বারংবার বলেছি যে অবস্থায় চলছে স্বাস্থ্য দপ্তর এবং তার সংশ্লিষ্ট জায়গাগুলিতে নজরদারির যা প্রকট অভাব, শুধুমাত্র মেডিকেল কলেজের চৌহদ্দির মধ্যে বা স্বাস্থ্য পরিষেবায় ওই থ্রেড কালচার না, এই থ্রেড কালচার সম্ভবত তার বাইরেও বহু জায়গায় আছে। এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এক শ্রেণীর রাজনৈতিক নেতাদের নাম আপনাদের সংবাদ মাধ্যমে সামনে আসছে যে তাদের জন্য ফ্রি বাক্স রাখা থাকছে। সেগুলো কি থাকছে আমরা জানি না। সম্ভবত এই ব্লাড সেন্টারগুলো দেশে, আমাদের রাজ্যে এখন 89টা গভর্নমেন্ট এবং 73টা প্রাইভেট ব্লাড সেন্টার রয়েছে। এর পাশাপাশি ব্যাঙের ছাতার মতো এই যে ডায়াগনস্টিক সেন্টার, এ তো একদিনে হয়নি। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র নজরদারির অভাবে এবং কিছু পয়সার বিনিময়ে অবৈধভাবে, অনৈতিকভাবে, বেআইনিভাবে এদের লাইসেন্স দেওয়া হয়েছে। এখন বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? যাদের কাজ এই কাজটা করা, সেখানে হয় লোক নেই, না থাকলে অদক্ষ লোক আছে, অপটু লোক আছে, বা বিশেষ স্নেহভাজন কাউকে দিয়ে সেই কাজ করানো হচ্ছে। স্বাভাবিক কারণে রক্তের মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনদায়ী একটা ওষুধকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যা সংবাদ আমাদের কাছে আসছে, আমরা যারা স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে আগস্ট মাস জুড়ে দেশে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, আগস্ট মাস জুড়ে সারা দেশে যুব সমাজের কাছে আবেদন যে আপনারা স্বেচ্ছা রক্তদান করতে এগিয়ে আসুন। আমাদের যে 89টা সরকারি ব্লাড ব্যাংক আছে, তারা কি সেই চাপ সহ্য করতে পারবে? কেন কোনোভাবেই কোনো জায়গায় কোনো রক্তদান শিবির যেখানে স্বেচ্ছা রক্তদাতারা এগিয়ে এসে রক্তদান করবেন তাদের বন্ধ না করা হয়, সেই কাজটা দেখার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের। উঠে এসেছে যে প্রয়োজনের থেকে উপহারের বিনিময়ে বেশি রক্ত টেনে নেওয়া হচ্ছে, সেই দানের রক্ত পাচার হয়ে যাচ্ছে। নজরদারিটা হচ্ছিল না কেন এতদিন? এই প্রশ্নটা বড় হয়ে সামনে আসবে। কৃষ্ণ মিত্র, দ্রুত। না, যদি কোথাও বেআইনি, আমি যতদূর জানি ডায়াগনস্টিক সেন্টার্সগুলো লাইসেন্সিংয়ের একটা বিষয় আছে, লাইসেন্স তাদের ঠিকঠাক রাখতে হবে। এছাড়া কিছু গভর্নমেন্ট প্রোটোকলস আছে, কোন টেস্ট লিগাল, কোনটা ইললিগাল টেস্ট, এবং সর্বোপরি যেই টেস্টগুলো তারা করছে সেখানে কোনো ম্যাল প্র্যাকটিস হচ্ছে কিনা। এই প্রধানত এই তিনটে প্যারামিটার্সে তাদের লাইসেন্স দেওয়া বা তাদের স্বীকৃতি উইথড্র করা থাকে। এছাড়া NABL আছে, NABL অ্যাক্রিডেশন দেয়। অনেক সময় অ্যাক্রিডেশন যে মানদণ্ড আছে সেটা যদি মিট না করা হয় পরের বছর বা তার পরবর্তীকালে সেটা উইথড্র হয়ে যায়। তো এইগুলো হয়েছিল কি? যদি না হয়ে থাকে সেই দায়িত্বটা কার?
লাইসেন্স নিশ্চয়ই ছাড়া mechanism- ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আরে বাবা। অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলো আমি- যেগুলো ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছিল ব্যাঙের- চলছিল কি করে? না না না, এরকম ভাবে বললে হবে না। এই কিভাবে বলতে হবে? ব্যাধিটা শুধুমাত্র পশ্চিমবাংলা কেন্দ্রিক না, পশ্চিমবাংলা থেকে আসামে ঢোকো একই দেখবে, উড়িষ্যায় ঢোকো একই দেখবে, আমার রোগ হলে আমি বিহারে ঢোকো আসামে একই দেখবে। টেস্ট করতে এইগুলো যাচ্ছি না। এইগুলো এককভাবে ফ্লারিশ করতে পারে না, এটা হ্যাঁ। সার্বিকভাবে। আমি বলছি এই জন্য central দায়টাকে government-কে এড়িয়ে এই যাওয়ার ব্যাপারে- প্রচেষ্টা এই ব্যাপারে করলে সদর্থক সাধারণ মানুষের পদক্ষেপ মুশকিল। নিতে হবে। যারা যারা আমি বলছি যারা আমার আপনার মতন সাধারণ মানুষ যারা রক্তটা দিচ্ছে সেই রক্ত যদি পাচার হয়ে যায় এবং তার দায়টা কেন যারা নজরদারি দায়িত্বে ছিলেন তারা নেবেন না? নিশ্চয়ই দ্রুত, পাচার হতে স্বপন গেলে দাস। যেরকম রাজ্য সরকারের বলবো কি আমি? তুমি তো বলো, বেশ, বেশ, বেশ। স্বপন দাস। বিষয়টাও কিছু বলার স্বপন নেই। দাস। প্রথম কথাটা হচ্ছে গত 15 বছর ধরে পশ্চিমবাংলায় একজন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বে রেখেছেন, কোনো একজন স্বাস্থ্যমন্ত্রী ছিল না। তিনি চন্দ্রিমা ভট্টাচার্য বা একে ওকে দিয়ে উনি কাজ চালিয়েছেন। কিন্তু এই প্রথম আমরা এইগুলো সমস্যাগুলো আমরা সকলে জানি। আজকে আমরা একজন মানে প্রতিষ্ঠিত একজন ডাক্তারকে আমরা স্বাস্থ্যমন্ত্রী করেছি, ইন্দ্রনীল খাঁও সেও মন্ত্রী হয়েছে। তো এদের মাধ্যমে রোগটা কোথায় আছে সেটাই তারা জানবার চেষ্টা করছে। এটা তো ঘটনা যে পুরো উত্তর পূর্বাঞ্চল প্লাস হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে চিকিৎসার জন্য পশ্চিমবাংলায় ভিড় করে এবং এখানে বিভিন্ন সিস্টেম আছে। না, একেবারে আমি বলছি মূল প্রশ্ন, ধরুন যে রক্তদান শিবিরগুলো হচ্ছে, হাসি মুখে রাজনৈতিক নেতারা যে শিবিরগুলোর ফিতে কাটছেন, সেখান থেকে দানের রক্ত পাচার হয়ে যাচ্ছে এই শহরের রাস্তা দিয়ে, এই শহরের রেলপথ দিয়ে। যারা নজরদারির দায়িত্বে ছিলেন তারা কি চোখে ঠুলি পরে বসেছিলেন, নাকি কোনো কাঞ্চন মূল্যের বিনিময়ে তারা সবকিছু জেনেও মুখে কুলুপ বেটে বসেছিলেন? স্বপনদা, আমরা তো সবে 2 মাসের মতো আমরা ক্ষমতায় এসেছি, আর 2 মাসের মধ্যে ক্ষমতায় এসে সমস্ত ব্যবস্থা পরিবর্তন করে দেওয়া রাতারাতি সম্ভব না। অনেক লোক আছে যাদেরকে অন্য জায়গায় বদলি করার দরকার আছে, স্বাস্থ্য দপ্তর থেকে অন্য জায়গায় পাঠানোর দরকার আছে, আরও কিছু। কারণ তিনি এখন স্বাস্থ্যমন্ত্রী, প্রত্যেকটা হসপিটাল ভিজিট করছেন, জেলায় জেলায় ঘুরছেন, কি অসুবিধা আছে কি আছে তারা সবগুলো খুঁজে বের করার চেষ্টা করছেন এবং তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠিত যারা ডাক্তারবাবুরা আছেন তাদের সঙ্গেও আলোচনা করছেন যে আমরা এই মানটাকে আরও কী করে ভালো করতে পারি। আমার একটা কথা বলার আছে, আপনার এই মন্ত্রী মহোদয়ের যা উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়েও বলবো, কতগুলো জায়গাতে বোধহয় সেই ক্ষেত্রে যারা সত্যি মাঠে ময়দানে নেমে অভিজ্ঞতা অর্জন করছেন, যেমন রক্তের ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করতে যে অভিজ্ঞতা অর্জন করেছে আমি বলছি সেটাও শোনা সরকার দরকার। যেটা 3 মাসের মধ্যে এসে এই কড়া পদক্ষেপগুলো নেওয়া সম্ভব হলো, গত 15 বছর ধরে কেন এটা হয়নি? 15 বছর ধরে অভিযোগগুলো যায়নি, নাকি অভিযোগ জানার পরেও বিশেষ কারণে সবকিছু ফাইলের নিচে ধামাচাপা পড়েছিল? দেখুন, এটা তো আমরা চেষ্টা করিনি বা করাটা অ্যাভয়েড করে গেছি। আমাদের সিস্টেমটা রয়েছে কিন্তু সেই সিস্টেমটাকে কেউ কাজে লাগায়নি। আমি ডেফিনিট যে এই যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টেই রয়েছে একটা পরীক্ষা নিরীক্ষা করার সিস্টেম, এবং আমার মনে হয় সেটা কেউই করে যায়নি। এই 15 বছরে কেন হয়নি সেটা আগের সরকারের যারা ছিলেন দায়িত্বে তারা বলতে পারবেন, কিন্তু এটা ভীষণভাবে দরকার। এবং আমার মনে হয় কত পেশেন্ট যারা আজকে ক্রনিক লিভার ডিজিজে ভুগছেন তাদের কিন্তু এই জিনিসটা হওয়ারই কথা ছিল না, এই ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন না হলে, কিন্তু এখন হয়ে গেছে। আমরা সেইগুলো আইডেন্টিফাই করতে পারিনি আগে, এখন এই সরকার নড়ে চড়ে বসেছেন, তারা আইডেন্টিফাই করেছেন প্রসেসটা। আবার আমার মনে হয় আরো দৃঢ়তার সঙ্গে প্রত্যেকটা জেলায় দেখতে হবে। একেবারে প্রত্যেকটা জেলায় আর সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। বিস্তারিত আপনাদের সামনে রাখছি, এই ছবি দেখতে পাচ্ছেন, সিআইডি আধিকারিকেরা পৌঁছে গিয়েছে সুমিত রায়ের বাড়িতে। আরো বিস্তারিত ছোট্ট একটা বিরতির পরে নিয়ে আসছি আপনাদের জন্য। তো এখন আমরা তো ওয়ারেন্টটা আছে আমাদের কাছে, এই যে ওয়ারেন্টটা আছে না, ওয়ারেন্টটার জন্য তো আমরা এসেছি আপনার বাড়িতে। না আমরা এই প্রথম আমরা আগে আমরা সিআইডি থেকে আছি, শান্তনুর একটা কেস না বাড়িতে ঢুকবে সিআইডি, তার জন্য বলছি ওয়ারেন্ট বেরিয়েছে, সেটার জন্য আছে। দেখুন আপনার মেয়ে কোথায় আছে? হ্যাঁ সত্যি
সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি, সেখানে পৌঁছে গিয়েছে সিআইডির প্রতিনিধি দল। কথা বলবো বিস্তারিত জানতে, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। ময়ূক, দেখো এই মুহূর্তে আমরা নিউ আলিপুরে সুমিত রায়ের যে বাড়ি সেখানে রয়েছি। সিআইডির যারা অফিসার তারা ইতিমধ্যে এসেছেন। শালবনী এবং ডেবরা দুটো দায়ের মামলা ছিল পশ্চিম মেদিনীপুরের, এই দুটো কেসই আজকে সিআইডিতে ট্রান্সফার হয়েছে এবং তারপর শালবনী থানার যে কেস তাতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসিয়ালসরা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে এসছেন এবং তারা ভেতরে গিয়ে সার্চ অপারেশন চালাবেন ভেতরে সুমিত রায় কোথাও লুকিয়ে রয়েছে কিনা বাড়ির মধ্যে, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। বেশ কিছুটা সময় সিআইডির আধিকারিকরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আমি ক্যামেরা পার্সন অতনুকে বলবো দেখানোর জন্য। দেখো সিআইডির বিরাট টিম, সঙ্গে বেহালা থানার যারা অফিসার তারাও রয়েছেন, যাতে এখানে পরিস্থিতি সব স্বাভাবিক থাকে এবং এখানে সার্চ অপারেশন করা যায় ভেতরে। কিন্তু সুমিত রায়ের মা তিনি বাইরে বেরিয়েছিলেন। প্রথমে তারা বলছিলেন যে তারা আইনজীবী এবং তার পরিবারের সদস্যরা এলে তারপরই তারা সিআইডির অফিসারদের ভেতরে অ্যালাউ করবেন, কিন্তু তারপরও একটু আগে সুমিত রায়ের মা আবার বেরোলেন। সিআইডির আধিকারিকরা তাকে বললেন যে তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, কাজেই তারা ভেতরে ঢুকবেন এবং আইন মোতাবেক তারা ভেতরে সার্চ অপারেশন চালাবেন যে সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তিনি তার বাড়িতে কোথাও লুকিয়ে আছেন কিনা সেটা সিআইডির আধিকারিকরা দেখবেন, কারণ তাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। কিন্তু তারপরেও সুমিত রায়ের মা দরজা খোলেননি, কোলাপসিবল গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। এর সাথে একবার কথা বলুন, কোথায় আছেন উনি? কতক্ষণ লাগবে সময়? দেখো এখানে আমরা যে ছবি দেখাচ্ছিলাম অ্যাম্বিয়েন্স, এখানে সিআইডির অফিসাররা জিজ্ঞেস করছেন গেটের সামনে থেকে সুমিত রায়ের মাকে যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, যে কখন তিনি আসবেন। তিনি এলে সিআইডির আধিকারিকরা ভেতরে যাবেন, গিয়ে তারা সার্চ অপারেশন করবেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখাচ্ছি যে সিআইডির আধিকারিকরা গেটের সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। বেশ কয়েকজন আধিকারিক তারা এসছেন, প্রত্যেকে সিআইডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে জ্যাকেট সেটা পরে তারা এসছেন এবং কিন্তু তারপরেও বাড়ির লোকেরা তারা কিন্তু দরজা খুলছেন না। অতনুকে আমি আবার বলবো ছবিটা দেখানোর জন্য। আমরা সরাসরি নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়ি থেকে ছবিটা দেখাচ্ছি। এখানে সিআইডির আধিকারিকরা রয়েছেন। শালবনী থানায় দায়ের হওয়া মামলা, সেই মামলাতে কোনো রক্ষা কবচ নেই সুমিত রায়ের এবং তাতে অ্যান্টিসিপেটরি বেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, সেটাও রিজেক্ট হয়েছে। এরপর আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ থেকে এই কেস ট্রান্সফার হয়ে আসে সিআইডির কাছে। সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে এসেছেন এবং আজকে আবার আমরা দেখাচ্ছি। আপনি দরজাটা খুলুন, আমরা ঢুকি, আমাদের সাথে তো মহিলা আছে, কোনো আপনার অসুবিধা চিন্তার হবে কিছু না, নেই। কোনো চিন্তা নেই। আমরা তারপরে দেখে নেব। আপনার মেয়ে যখন আসবে তখন মেয়ে ঢুকে যাবে। একদম। মেয়ে তো এইখানেই আছে, দরকার হলে আপনার ননদকে এইখানে দাঁড় করে দিন, মেয়ে যাতে চিনতে পারেন উনি, কেন আমাদের পক্ষে তো আপনার মেয়েকে চেনা সম্ভব হবে না। না, আপনাকে দেখাতে হবে না, আপনি দরজাটা খুলে দিন, আমরা যাই ভেতরে, আমাদের কাজটা করি একটু। অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে সিআইডির অফিসাররা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, সুমিত রায়ের মা ভেতরে বসে রয়েছেন। আমি অতনুকে বলবো একটু সামনে থেকে ছবিটা দেখানোর জন্য। সিআইডির আধিকারিকরা বারবার বলছেন যে আপনার পরিবারের যে সদস্য যার জন্য আপনি অপেক্ষা করছেন তাকে ডাকুন। আমরাও মহিলা অফিসার নিয়ে এসেছি, মহিলা কর্মী আমাদের সঙ্গে রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভেতরে ঢুকবো। বেরোচ্ছেন এবং কিন্তু সুমিত রায়ের মা তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন ফ্যামিলি মেম্বারের সঙ্গে। একটু আগে তিনি যেমনটা বলছিলেন যে আইনজীবী ওরা তো আমরা ওনারা ঢুকবে না, ওনারা ঢুকবে না। আমরা দেখাচ্ছি প্রায় 7-8 মিনিট থাকার পর সিআইডির অফিসাররা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে ঢুকছে। সরাসরি সেই ছবি অতনু কুণ্ডু আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। সিআইডির আধিকারিকরা নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে, সুমিত রায়ের ভিডিওগ্রাফার একজন ফটোগ্রাফারও সিআইডির রয়েছেন ভেতরে। শালবনী থানায় দায়ের হওয়া মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে সুমিত রায়ের এগেনস্টে, তার অ্যান্টিসিপেটরি বেল সেটাও রিজেক্ট হয়েছে এবং
তারপরই আজকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কাছ থেকে সিআইডি এই ইনভেস্টিগেশন নেয় এবং নেওয়ার পরই বিকেলেই সুমিত রায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা এসছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিআইডির কয়েকজন প্রতিনিধি তারা ভেতরে গেলেন, একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে গেলেন, মহিলা আধিকারিক যারা রয়েছেন সিআইডির তারাও রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে সিআইডির আধিকারিকরা ভেতরে সার্চ করবেন যে সুমিত রায় বাড়িতে কোথাও লুকিয়ে আছে কিনা, কারণ তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে। সরাসরি যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো যে এখানে মহিলা যারা কর্মী সিআইডি তারা রয়েছেন, প্রত্যেকে যাতে আইডেন্টিফাই করা যায় যে তারা কোথা থেকে এসছেন, ঠিক সেই কারণেই প্রত্যেকে সিআইডি ওয়েস্ট বেঙ্গলের জ্যাকেট পরা, পুরো বাড়ি কার্যত ঘিরে ফেলেছে সিআইডি। আমি পুরো বাড়ির সামনের ছবিটা দেখানোর জন্য বলবো, সুমিত রায়ের বাড়ির সামনে কার্যত সিআইডির আধিকারিকরা চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে বেহালা থানার পুলিশও রয়েছে। তাদেরকে ইন্টিমেট করেই সিআইডি আধিকারিকরা এখানে এসেছেন। প্রচুর আধিকারিক সিআইডির তারা এখানে এসেছেন, বাড়ি সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন। কয়েকজন ভেতরে গেছেন, ভিডিওগ্রাফির প্রসেস চলছে এবং ভেতরে খোঁজা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পলাতক সুমিত রায়কে। তিনি বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে আছেন কিনা সিআইডির আধিকারিকরা সেটাই খুঁজছেন। একেবারে সিআইডি আধিকারিকরা সুমিত রায়ের নিউ আলিপুরের যে বাড়ি সেখানে তারা প্রবেশ করেছেন। আপনারা জানেন যে দুটি মামলা, একটা শালবনির মামলা যেখানে জমি দুর্নীতির মামলা এবং আরেকটা চাকরি দুর্নীতির মামলা যেটা ডেবরার মামলা। সেই দুটো মামলাতে কিন্তু সিআইডি তদন্তভার নেওয়ার পর তারা সুমিত রায়ের বাড়িতে প্রবেশ করেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।